2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ। শিল্প সুরক্ষা, স্থানীয় উৎপাদনে জোর, শুল্ক ও কর কাঠামোয় আসছে পরিবর্তন। পুশিন চেষ্টায় বিএসএফ এর নতুন কৌশল, এলাকাবাসীকে সাথে নিয়ে সীমান্তে দিনরাত পাহারা দিচ্ছে বিজিবি। ইরানে আবারও আমেরিকার হামলা, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। স্বাগত সকালের বুলেটিনে। আমি ইশতিয়াক আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে আজ। এবারের বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, প্রযুক্তি নির্ভর উৎপাদন, ক্যাশলেস লেনদেন এবং পরিবেশ বান্ধব বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু পণ্যের নতুন করও আরোপ করা হচ্ছে। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিন আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। একই সঙ্গে আগাম কর থাকছে না। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থায় উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কর হার কমানো হচ্ছে। বাজেটে দেশীয় শিল্প বিকাশের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য, বিলাসী পণ্য, অ্যালকোহলের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ানো হচ্ছে। এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতির চাপ, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপ, রিজার্ভ সংকটের মতো বড় চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা। এমন পরিস্থিতিতে দেশের 55তম বাজেট ঘোষণা হবে আজ। অন্তত 20 বছর পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করবেন নিজের প্রথম বাজেট। রাজনীতি ও ব্যবসা দুই অঙ্গনেই সমান ছন্দে বিচরণ করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 1949 সালে চট্টগ্রামের উত্তর কাটল্লির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার পিতা মরহুম আলহাজ মাহমুদুন নবী চৌধুরী ছিলেন যুক্তফ্রন্ট সরকারের গণযোগাযোগ মন্ত্রী এবং পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য। 1991, 96 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 8 আসনে নির্বাচিত হন আমির খসরু মাহমুদ চৌধুরী। 2001 থেকে 2004 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর মধ্যে কেটে গেছে বিএনপির ক্ষমতা হারানোর 20 বছর। দলটি ক্ষমতায় এসে এবার অর্থমন্ত্রীর দায়িত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে। এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা। রাজনীতি ছাড়াও নেতৃত্ব গুণের স্বাক্ষর রেখেছেন ব্যবসায়িক অঙ্গনেও। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব স্টক এক্সচেঞ্জের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পিছিয়ে ছিলেন না আন্তর্জাতিক পরিমণ্ডলেও। দায়িত্ব পালন করেন বিশ্ব বাণিজ্য সংস্থার কানকুন মিনিস্ট্রিয়াল কনফারেন্সের প্রাক্কালে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সভাপতির, যেখানে গৃহীত হয় ঐতিহাসিক ঢাকা ঘোষণা। সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশা নিয়ে আজ তিনি উপস্থাপন করবেন নতুন অর্থ বছরের জাতীয় বাজেট। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। বাড়ছে করমুক্ত আয়সীমা, বদলাচ্ছে ব্যক্তি শ্রেণীর আয়করের হিসাব। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য স্বস্তির আভাস দিয়েছে সরকার। আগামী 2 অর্থ বছরে 3,75,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। নারী, বয়স্ক, প্রতিবন্ধী সহ বিশেষ শ্রেণীর জন্য বাড়ানো হচ্ছে কর ছাড়ের সীমা। সরকারের এমন উদ্যোগে কিছুটা স্বস্তি পাওয়ার আশা অংশীজনদের। জাতীয় সংসদে বৃহস্পতিবার বেলা 3টায় 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বরাবরের মতোই ব্যক্তি শ্রেণীর করদাতাদের আলোচনায় করমুক্ত আয়সীমা। এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা। প্রস্তাবিত বাজেট অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে একজন ব্যক্তির করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য আরও ৫০,০০০ বেশি ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে তাদের করমুক্ত আয়সীমা দাঁড়াবে ৪,২৫,০০০ টাকা। পাশাপাশি প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের জন্য ৫,২৫,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য এ সীমা ৫ লাখ টাকা। তবে প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী ৩,৭৫,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ধাপে ধাপে বাড়বে কর হার। করমুক্ত সীমা পার হওয়ার পরের ৩ লাখ টাকার জন্য ১০%, ৪ লাখ টাকার জন্য ১৫% ও পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০%, এরপরের ২০ লাখ টাকার ওপর ২৫% এবং বাকি আয়ের ওপর ৩০% হারে কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া কর ব্যবস্থাকে আরও সহজ করতে আগামী অর্থবছর থেকে বছরের যে কোনো সময় রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বছরের শুরুতে রিটার্ন জমা দিলে মিলতে পারে কর ছাড়ের মতো সুবিধা। দেরিতে রিটার্ন জমা দিলে ৫,০০০ টাকা বা ধার্যকৃত করের ১০% পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ২০৩০-৩১ অর্থ বছরে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর কিছুটা হলেও করের চাপ কমতে পারে। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। সীমান্তে পুশিন চেষ্টায় নতুন কৌশল নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছেন, অসংলগ্ন কথা বলছেন, কেউ উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ধরনের ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে তাদের স্মৃতি বিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। এদিকে পুশিন ঠেকাতে এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন সীমান্তে দিনরাত পাহারা দিচ্ছে বিজিবি। ঝিনাইদহে কখনো মাইকিং, কখনো পতাকা হাতে টহল, আবার কখনো গ্রামবাসীকে সচেতন করছে বিজিবি সদস্যরা। মহেশপুর সীমান্তের ওপারে গত কয়েকদিনে বিভিন্ন সময়ে লোকজন এনে জড়ো করা হয়েছে। অভিযোগ রয়েছে বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে এ সীমান্ত দিয়ে ভারতের পুশিনের সব চেষ্টা এখন পর্যন্ত পণ্ড করে দিয়েছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন ও গ্রামবাসী। সীমান্ত এলাকায় দিনে ও রাতে বিজিবির সাথে পাহারায় রয়েছে গ্রামবাসীও। ট্রাক বোঝাই করে নিয়ে আসছিল, তারপরে ওরা পর্যাপ্ত পরিমাণ টল দেওয়ার কারণে ওরা ওটাকে প্রবেশ করতে পারে। কাটা কেটে ওরা পাচার করে দিয়েছে। এটা আমরা পুশিং হতে দেবো না। সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে, সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে। গত কয়েকদিনে গ্রামবাসীকে সাথে নিয়ে পুশিনের অন্তত ৫টির চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিনে রাতে ২৪ ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এই ৫ উপজেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে ২৭১ কিলোমিটার। গত বছর এসব সীমান্ত দিয়ে প্রায় ১৫০০ মানুষকে পুশিন করেছে বিএসএফ। মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। অবৈধ পুশিন ঠেকাতে সর্বদা সচেষ্ট ও প্রস্তুত রয়েছে স্থানীয়রা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবির সাথে থাকার কথা জানিয়েছেন তারা। সবগুলাই আমরা প্রতিরোধ করার জন্য যতটুকু করার লাগে সবগুলাই আমরা প্রস্তুত রয়েছে। বিজিবির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করব। আলামত সৃষ্টি হবে সেখানেই আমরা প্রতিরোধ করব এবং সাথে সাথে বিজিবি ভাইদেরকে আমরা জানাবো এবং বিজিবি ভাইদের সাথে নিয়েই আমরা প্রতিরোধ করব। বিজিবি জানায়, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ, মানব পাচার প্রচেষ্টা প্রতিহত করতে লাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের নজরদারি বাড়ানো হয়েছে। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন এবং অন্যান্যভাবে এলাকার দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের সীমান্তের প্রতিটা জায়গাতে এনি কাইন্ড অফ ইলিগাল এন্ট্রি উইল নট অ্যালাউ। এদিকে গত কয়েকদিন ধরে নীলফামারী চিলাহাটি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছেন। তাদের মধ্যে কেউ অসংলগ্ন কথা বলছেন, কেউ বা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ধরনের ওষুধ বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাদের স্মৃতি বিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। ভারতের বিএসএফ ওদেরকে ভ্যাকসিন মেরে দেয়। ভ্যাকসিন মেরে দিলে ওরা কিন্তু পাগল ভেসে কথা বলে, ভালো মানুষ পাগল ভেসে কথা বলে। আমাদের স্থানীয় লোক আর বিজেপির সহযোগিতা এরা মানে পার করতে পারতেছে না। ইঞ্জেকশন সুস্থ শরীরে পুশ করলে
সেই মানুষ ইমব্যালেন্স সহ নানাবিধ জটিলতা দেখা দিতে পারে এবং তা অনেক লম্বা সময় ধরে বিদ্যমান থাকতে পারে। সাতক্ষীরার নীল ডুমুরের সুন্দরবন উপকূলে নদীপথে 8 থেকে 10 জুন ভোর পর্যন্ত বিএসএফ 15 থেকে 20 জনকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। রাতভর নদীপথ সহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সংসদের ভেতরে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করছে, কিন্তু সংসদের বাইরে আবহাওয়াটা ভালো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার রাতে জাতীয় সংসদে তিনি এই মন্তব্য করেন। এ সময় মানব ও অর্থ পাচারের সাথে জড়িত 100 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এখানে সবাই জাতির জন্য, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের স্বার্থে আমরা এখানে সবাই মিলে আইন প্রণয়ন করি, কিন্তু বাইরের আবহাওয়াটা কেমন যেন ভালো না। রাস্তায় গেলে সেটা ওনারা ভুলে যান। অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের দ্রুত দেশে আনার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত অন্তত 400 জনকে ফেরত আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তার বক্তব্যে আর্থিক রেমিটেন্সের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক রেমিটেন্স আনার আহ্বান জানান। অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের মুক্তির লক্ষ্যে নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুব একটি ভালো নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়েছে, তবে অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভালো না। আপনারা দেখেছেন যে আপনার মূল্যস্ফীতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনার এখনও আমরা সেইভাবে বিনিয়োগ করতে পারছি না যাতে করে আমাদের কর্মসংস্থান বাড়বে। এগুলো শুরু হয়েছে এবং আশা করি সেগুলো আপনার আস্তে আস্তে মোমেন্টাম পাবে। উচ্চ কক্ষের প্রতিনিধি আপনাদের তো নিম্ন কক্ষে যখন দিয়ে দিতে পেরেছি, তখন উচ্চ কক্ষেও আমরা অবশ্যই চেষ্টা করবো এটা আপনাদের প্রতিনিধি আমরা দিতে পারি। প্রশাসনিক জটিলতার মধ্যেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের কার্যক্রম আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন তিনি। এছাড়া নিয়মিত পর্যবেক্ষণ প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেবেন। প্রয়োজন হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিবর্তনের বিষয়ে সুপারিশও করতে পারবেন। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। তেহরান উপকূলের বন্দর আব্বাস সিরিক সহ বেশ কিছু শহরে ব্যাপক বিস্ফোরণের খবর জানিয়েছে আল জাজিরা। হামলার জেরে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। জলপথটিতে দুই বাহিনীর ব্যাপক সংঘর্ষের কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টার সময় একাধিক জাহাজে হামলার কথা নিশ্চিত করেছে আইআরজিসি। এদিকে নতুন করে সংঘাতের জেরে বাগদাদে আমেরিকার দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে ওয়াশিংটন। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 8 শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 639 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সবশেষ 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 94 জনের। এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 945 জন। গত 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত 9,927 জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা 82,029 জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 66,999 জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 63,145 জন রোগী। চট্টগ্রামে বাকলিয়ায় 5 বছরের শিশু ধর্ষণ মামলার
একমাত্র আসামি মনিরের ফাঁসির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে আদালত ও রাষ্ট্রপক্ষের কাছে সর্বোচ্চ শাস্তির আর্জি জানানো হয়েছে। বুধবার চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম দিনেই মামলার মোট 22 জন সাক্ষীর মধ্যে ভুক্তভোগী শিশুর বাবা ও নানি সহ 9 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এই সময় ট্রাইব্যুনালে হাজির করা হয় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামি মনিরকে। ভুক্তভোগীর পরিবার আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। রাষ্ট্রপক্ষ অপরাধের ভয়াবহতা বিবেচনা করে ফাঁসির আর্জি জানায়। অন্যদিকে মামলার নানা অসঙ্গতি তুলে ধরে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবী। গত 21 মে বাকলিয়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শেষ করে মাত্র 5 কর্মদিবসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়। সকালের বুলেটিনে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আমেরিকার আইন প্রণেতাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। বুধবার প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিতে গেটস স্বীকার করেন এপস্টিনের সঙ্গে দেখা করাটা ছিল তার এক মারাত্মক ভুল। তবে কোনো ধরনের অন্যায়ের কথা পুরোপুরি অস্বীকার করেছেন এই প্রযুক্তিবিদ। রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান তিনি। এদিকে তদন্তের স্বার্থে এবার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ভ্যান্সকেও তলব করার প্রস্তুতি নিচ্ছে কমিটি। বিশ্ব গুনছে বিশ্বকাপের ক্ষণ। বছর, মাস, সপ্তাহ আর দিনের দীর্ঘ অপেক্ষা পেরিয়ে এখন কাঁটায় কাঁটায় হিসাব শুধু কয়েক ঘন্টার। পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থের। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশের যৌথ আয়োজক। সবুজ ঘাসের বুকে 48 দেশের মহারণে জন্ম নেবে নতুন গল্প, ভাঙবে পুরনো রেকর্ড, লেখা হবে স্মরণীয় মুহূর্ত। নতুন নিয়মের রোমাঞ্চ কোটি ফুটবল প্রেমীর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ রাত 1টায়, স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এর আগে সুরের মূর্ছনা আর নৃত্যের ঝংকারে উৎসব জুড়ে নেবে পুরো বিশ্ব। কারো জন্য ভাগ্য বদলের মঞ্চ, আবার কারো জন্য স্বপ্ন ছুঁতে না পারার এক বুক আক্ষেপ। কিংবা কেউ যদি বলেন দুর্ভাগ্যে হাজার সম্ভাবনা অস্ত যাওয়া, ভুল হবে কি? চমক, আনন্দ আর আক্ষেপ সব মুহূর্তগুলোকে এক সুতোয় বেঁধে দেওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হচ্ছে। দুনিয়া জুড়ে কোটি মানুষের নির্ঘুম রাত আর কর্মব্যস্ত দিনকে থমকে দেওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ, যার সামনে বেথোভেনের 5th সিম্ফনিও যেন বড্ড বেসুরো। 23তম আসর আয়োজনের সম্মান পেয়েছে আমেরিকা, কানাডা আর মেক্সিকো। ইতিহাসের সর্বোচ্চ 39 দিনব্যাপী টুর্নামেন্টে 13.5 পাউন্ডের সোনার ট্রফি ছুঁতে প্রথমবারের মতো লড়বে 48টি দেশ। 16 ভেন্যুতে হবে রেকর্ড 104 ম্যাচ। গ্রেটেস্ট শো এর ফরম্যাটটাও খানিকটা অচেনা যেন। গ্রুপ পর্বের সেরা 32 দল লড়বে নক আউটে। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ তো বটেই, 3 নম্বর সেরা দলটাও যাবে রাউন্ড অফ 32-এ। চ্যাম্পিয়ন হবার বাকি পথটা আছে সেই আগের মতোই। সোনার ট্রফিটা আপন করে নেওয়ার যুদ্ধে হট ফেভারিট কিলিয়ান এমবাপের ফ্রান্স, ওয়ার হর্স ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, কিংবা জাদুকরি ফুটবলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ামালের স্পেনও পিছিয়ে নেই একদম। কারো কারো চোখে সর্বকালের সেরার তর্কটা ঘুচিয়ে দেওয়া ফুটবল জাদুকর লিওনেল মেসির দল আর্জেন্টিনা তো তৈরি আরেক দফা সোনালি ট্রফিটা আকাশে নীল শিবিরে রেখে দিতে। কিন্তু ইতিহাসের নির্মমতা বলছে এর আগে ইতালি আর ব্রাজিল ছাড়া এখন অব্দি কেউ ধরে রাখতে পারেনি এই শিরোপা। তাই আর্জেন্টিনার কাজটা মোটেই সোজা না। ইতিহাস গড়ায় ইতালিই নেই এই নিয়ে টানা 3 বিশ্বকাপে। দুর্ভাগ্য নাকি সেই জিজুকার্স? আজুরিদের হিসেব মেলানো যে বড্ড কঠিন। গ্রেটেস্ট শো অন আর্থের গ্রেটেস্ট ব্রাজিল সর্বোচ্চ 5 বার শিরোপা ঘরে তোলার পর গেল 24 বছরে বিশ্বকাপের ট্রফিটা যেন নেইমার ভিনিদের জন্য এক মরিচিকার নাম। সাম্বার ছন্দে কি এবার ঘুচবে শিরোপাহীনতার কালো আধার? একের পর এক ম্যাজিক্যাল মোমেন্টের জন্ম দেওয়া মেসি রোনালদোর দ্য লাস্ট ড্যান্স। আর্জেন্টাইন ফুটবল উইজার্ড আর 4 গোল করলেই পেছনে ফেলবেন ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ ক্লোসাকে। আর মেক্সিকান গোলকিপার ওচোয়ার সামনে সর্বোচ্চ 6 বিশ্বকাপ খেলার হাতছানি।
ইনজুরি বাধা কাটিয়ে দ্য প্রিন্স হু নেভার বিকেম দ্য কিং এর অভিশাপ কাটানোর অপেক্ষায় আছেন নেইমার। আর স্পটলাইট কাটতে আরেকবার তৈরি হচ্ছেন ফ্রেঞ্চ বিস্ট কিলিয়ান এমবাপে। গোল্ডেন বলের ফাইটে তার প্রতিদ্বন্দ্বী কখনো ক্লাব রাইভাল ইয়ামাল, আবার নরওয়েকে নতুন করে চেনাতে চাওয়া হাংরি মনস্টার আর্লিং হ্যালান্ড। বিতর্ক না থাকলে নাকি জমতেই যায় না ওয়ার্ল্ড কাপ। তবে বেরসিক ফিফা বিতর্ক কমাতেই এবার প্রযুক্তিতে এনেছে নতুনত্ব। IMU সেন্সর লাগানো ট্রায়াল দ্য বল কিংবা অফসাইড নির্ধারণে সেমি অটোমেটেড টেকনোলজির ব্যবহার সহ চমকে দিতে পারে আরো অনেক কিছুই, যেমন রেফারির বডি ক্যাম। আর মাঠের সবসময় 22 জন ফুটবলারকেই নজরে রাখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রুলবুকেও নতুন পাতা যোগ হয়েছে এবার। ম্যাচে বিবাদে জড়িয়ে মুখ ঢাকলেই ফুটবলারকে দেখতে হবে রেড কার্ড। 5 সেকেন্ড রুল এসেছে থ্রো ইনে, আরও কত কি। এত আয়োজন, এত জাঁকজমকের ঝলকানি কেবল ওয়ার্ল্ড কাপের ম্যাজিক বহুগুণে বাড়িয়ে দিতে, মেসি রোনালদো নেইমারদের লাস্ট ড্যান্সকে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিতে। এবারের আসর কি আগের সব আসরকে ছাপিয়ে যাবে? রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে আমেরিকায় গিয়ে খেলা ইরান দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মেক্সিকোতে বেস ক্যাম্প করা ইরান তাদের 3টি ম্যাচের আগের দিনগুলোতে আমেরিকায় প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ইরানের ফুটবল ফেডারেশনের তথ্য মতে আমেরিকার খেলোয়াড়দের ভিসা দিলেও ম্যানেজার ও প্রধান কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা দেয়নি। এই কারণেই দেশটি তড়িঘড়ি করে আমেরিকা থেকে বেস ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করে। গত ফেব্রুয়ারিতে ইরান আমেরিকা সহিংসতার পর থেকে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সমস্যা দেখা দিয়েছে। বিশ্বকাপে জি গ্রুপে থাকা ইরান প্রথম ম্যাচ খেলবে 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ছিল সকালের বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।